30 জুলাই থেকে 5 আগস্ট চলছে বাংলাদেশের জাতীয় মৎস্য সপ্তাহ 2024। মাছে ভাতে বাঙালিকে হয়তো নতুন করে মাছের গুরুত্ব সম্বন্ধে বলার প্রয়োজন পড়ে না। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এই মৎস্য সপ্তাহ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে দেশ টেলিভিশনে মৎস্য সপ্তাহ নিয়ে আমরা বিশেষ আয়োজন করেছি। আমরা আলোচনা করতে চাই চিংড়ি চাষ ও ক্লাস্টার ফার্মিং, উপকূলীয় চিংড়ি চাষের সম্ভাবনার নতুন দিগন্ত, এই বিষয়টি নিয়ে। এবং আপনারা জানেন মৎস্য চাষ কিংবা এই যে সেক্টরটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটি আসলে বাংলাদেশের অর্থনৈতিক খাতেও বিশেষ একটি গুরুত্ব রাখছে। সেই সবকিছু নিয়ে আজকের আলোচনায় আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুজ্জামান, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও সম্পাদক ফিশারি সোসাইটি অফ বাংলাদেশ। আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, মৎস্য অধিদপ্তর। এবং সেই সাথে আছেন ডাক্তার সঞ্জীব সূত্রধর, উপসচিব এবং উপপরিচালক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি ডাক্তার সঞ্জীব সূত্রধর আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আসলে আমরা জাতীয় মৎস্য সপ্তাহ নিয়ে আলোচনা করছি, আমি বলছিলাম যে আসলে নতুন করে বাঙালিদেরকে আসলে মাছের গুরুত্ব নিয়ে নতুন করে বলবার প্রয়োজন পড়ে না। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর প্রচারণার জন্য নানান রকমের পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপগুলো সম্বন্ধে একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ। বর্ব মাছে মুদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে নিয়ে এবার জাতীয় মৎস্য সপ্তাহ 2024 কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে পোস্টার 30,000 কপি, লিফলেট 50,000 এবং বুকলেট 40,000 কপি ছাপিয়ে আমরা মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর দেশের 8টি বিভাগীয় মৎস্য অফিসে পাঠিয়েছি। ওনারা বিভিন্ন জেলা এবং উপজেলার মাধ্যমে এগুলো প্রচার কার্যক্রম করবে। আরেকটা আমরা একটা টিভি স্ক্রল আমরা আমাদের 24 ঘন্টা সম্প্রচারিত হচ্ছে 5টি টিভি চ্যানেলে। আর এই যে বিভিন্ন 2টি টিভিসি, একটি জিঙ্গেল এবং একটি প্রামাণ্যচিত্র আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা বাংলাদেশের ময়মনসিংহ, কক্সবাজার, রংপুর, রাজশাহী, ঢাকাতে আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। আরেকটা এই মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা একটি টিভিসি নির্মাণ করেছি, এটা বিটিভি সহ 4টি বেসরকারি চ্যানেলে সম্প্রচার করছে। আরেকটা জিঙ্গেল আমরা নির্মাণ করে এটাও বাংলাদেশ টেলিভিশন সহ 4টি টিভি চ্যানেলে সম্প্রচার করেছে। এবং আরেকটি অংশ হলো আজকে আমরা দেশ টিভিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা একটা বিভিন্নভাবে আসলে আপনারা এই প্রাণী সম্পদকে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ধরনের পদক্ষেপ আছে। আমাদের 4টি আঞ্চলিক কেন্দ্র আছে মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরে, ঢাকা, রাজশাহী, বরিশাল এবং কুমিল্লা। এই আঞ্চলিক কেন্দ্রগুলো আপনার মাইকিং, স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট এবং পোস্টার মুদ্রণ করছে এবং বিভিন্ন ধরনের ভিডিও প্রদর্শন করছে। এই হলো আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তরের এই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কার্যক্রম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রফিক, একটু আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ হতে আসলে আমরা জানি যে অনেক দেশে ইতিমধ্যে মাছ রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশ থেকে কোন কোন দেশে কি পরিমাণ মাছ রপ্তানি করা হচ্ছে, চিংড়ি বা অন্যান্য মৎস্য পণ্য কি ধরনের রপ্তানি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশের মৎস্যজাত পণ্য আমাদের রপ্তানির প্রধান পণ্য। বিশ্বের প্রায় 52টি দেশে আমরা মৎস্যজাত দ্রব্য রপ্তানি করে থাকি। এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে 27টি দেশ আছে, সেই সমস্ত দেশ আমাদের দেশের মৎস্যজাত পণ্যের আমদানিকারী দেশ। এছাড়াও আমাদের দেশে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, চীন, ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, অস্ট্রেলিয়া, এরকম করে আরও আমাদের দেশে এই সমস্ত দেশে আমাদের মৎস্যপণ্য রপ্তানি করা হয়ে থাকে। আপনারা জানেন যে বিগত 10 বছর যাবৎ আমাদের মৎস্য অধিদপ্তরের মৎস্যজাত পণ্য রপ্তানি করে প্রায় বছরে 4 থেকে 5 হাজার কোটি টাকা রপ্তানি আয় অর্জন করে থাকে। বিগত 2019 সালে কোভিড-19 প্রভাবের ফলে যদিও আমাদের মৎস্যজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে একটা ভাটা পড়েছিল, বাট
আমরা পরবর্তীতে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপ এবং মৎস্য অধিদপ্তরের যে রপ্তানি সংক্রান্ত যে সমস্ত আমাদের ক্রিয়াকলাপ ছিল সেই সমস্ত সেবা আমরা বহাল রাখার কারণে বিগত 2022-23 অর্থ বছরে আমরা 4,790 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং তার বিপরীতে আমরা 69,881 মেট্রিক টন মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করি। বিগত অর্থ বছর 2023-24 অর্থ বছরে আমরা প্রায় 77,000 মেট্রিক টন মৎস্যজাত দ্রব্য বিদেশে রপ্তানি করি। এতে করে আমাদের রপ্তানি আয় অর্জিত হয়েছে প্রায় 3,600 কোটি টাকা। আমরা আসলে যদি বিভিন্ন দেশে কি পরিমাণ মাছ মৎস্যজাত রপ্তানি করি তার যদি একটা আমরা শতকরা হিসাব দেই তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বের 10টি দেশে টপ 10 হিসাব করে যদি আমরা দিই তাহলে সর্বোচ্চ আমরা যে রপ্তানি করি সেটা হলো চীনে, সেটা হলো 24%। আমরা এর পরবর্তী আমাদের যে দেশ আছে সেটা গ্রেট ব্রিটেন, সেখানে আমরা 15% আমাদের রপ্তানি হয়। এরপরে আছে ভারত 14%, এরপর আছে যুক্তরাষ্ট্র, এরপর আছে নেদারল্যান্ডস সেটা 12%, বেলজিয়াম 10%, এর পরবর্তীতে আমাদের অবস্থান হলো জার্মানি 9%, আবার এশিয়া কান্ট্রিতে আমাদের রয়েছে এই জাপান 3%, থাইল্যান্ড 2%। এরকম করে আমরা সাধারণত এই পরিমাণগত দিক দিয়ে আমরা রপ্তানি করে থাকি। আমরা মৎস্যজাত দ্রব্য যে রপ্তানি করি সেখানে আমাদের চিংড়ির অবদান সবচেয়ে বেশি এবং 64% চিংড়ি আমরা এই রপ্তানিতে অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে রয়েছে আমাদের যে জীবিত মাছ আছে যেমন ইল, কুচিয়া, সেটা হলো 9%। আমাদের ফ্রোজেন ফিশ রয়েছে 8%, আমাদের চিল ফিশ হয়েছে 13%, শুটকি রয়েছে 1% এবং মাছের আইস রয়েছে আমাদের 1%। এই হলো আমাদের পরিসংখ্যান। তাহলে আসলে আমরা রপ্তানিতে অনেকটাই এগিয়ে আছি বলা চলে। আমি অধ্যাপক ডক্টর এস এম রফিকুজ্জামান আপনার কাছে আসতে চাই। যেটি বলছিলেন আসলে আমরা শুনছিলাম যে চিংড়ি আমাদের মৎস্য খাতে একটা বড় অবদান রাখছে। চিংড়ি চাষে ক্লাস্টার ফার্মিং বর্তমান সময়ে একটি বেশ আলোচিত নাম। ক্লাস্টার ফার্মিং আসলে কি এবং এই পদ্ধতিতে চিংড়ি চাষের সফলতার কথাও আমরা শুনছি, সেই রহস্যটাও একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। মূলত আমাদের চিংড়ি চাষের ক্ষেত্রে ক্লাস্টার এই শব্দটি একেবারে একটি নতুন শব্দ এবং আমরা যারা উপকূলীয় এলাকায় চিংড়ি সংক্রান্ত বিষয়ে গবেষণা করে থাকি আমাদের কাছে কিন্তু এটা আমাদের জন্য একটা দাবি ছিল মৎস্য অধিদপ্তরের কাছে, যে আমরা যখন চিংড়ির উৎপাদনশীলতা দেখতে যাই, চিংড়ির নানাবিধ রোগের আক্রমণের কথা আমরা শুনে থাকি, তখন আমরা গবেষণার মাধ্যমে দেখলাম যদি আমাদের ফার্মিং সিস্টেমটাকে ফ্র্যাগমেন্টেশন থেকে বের করে নিয়ে এসে একেবারে একটা ইউনিক পদ্ধতি নিয়ে আসতে পারি, কমপ্লেক্স স্ট্রাকচার যেটা আমরা বলি, কারণ কোথাও সেমি ইন্টেন্সিভ, কোথাও ট্র্যাডিশনাল ইন্টেন্সিভ, কোথাও ইমপ্রুভড এক্সটেন্সিভ, এরকম নানাবিধ পদ্ধতিতে একই এলাকায় বিভিন্ন খামারি চিংড়ি চাষ করত। সেইটা থেকে বের করে নিয়ে আসার জন্যই আমাদের ক্লাস্টার পদ্ধতি। ক্লাস্টার পদ্ধতি মূলত সমমনা, সমস্বার্থ, সমসক্ষমতা সম্পন্ন চাষিদেরকে এক জায়গায় করে তাদের এই সম্পদটাকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে প্রযুক্তি সম্পন্ন জ্ঞান দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে যদি আমরা তাদেরকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের এই চিংড়ি শিল্প, যে শিল্পে কিছুক্ষণ আগে আমাদের ডক্টর আব্দুর রউফ বললেন যে 64% মূলত আমাদের মাছ ও মাছ সম্পদ থেকে যে রপ্তানি আয় করে থাকি তার 64%ই আসে চিংড়ি থেকে। কিন্তু সম্প্রতি বিগত 10 বছরের ডেটা যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে কিন্তু আমাদের দেখতে পাই যে চিংড়ির উৎপাদনশীলতা অনেকাংশে কমে যাচ্ছে এবং সেটির একটি বড় কারণ যে নানাবিধ রোগ এবং আমাদের প্রযুক্তিগত সহায়তার অভাবের কারণে। সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্যই আমাদের এই ক্লাস্টার পদ্ধতিটি আমরা আমাদের মৎস্য অধিদপ্তর সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় বিগত 2019 সাল থেকে বাংলাদেশের 3টি মূলত উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এলাকায় চাষিদেরকে ক্লাস্টার অন্তর্ভুক্ত করে চিংড়ি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডাক্তার সঞ্জীব সূত্রধর, আবারও আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ হতে রপ্তানিকৃত মৎস্যের মধ্যে চিংড়ির অবদানের কথা আমরা বারবার শুনছি, সেই অবদান নিয়ে একটু জানতে চাই। ইতিমধ্যে রৌফ স্যার অনেকটা বলে ফেলছেন। বাংলাদেশে রপ্তানি চিংড়ির অবদান 64%। এর মধ্যে মূল যে চিংড়ি মাছগুলো হলো বাগদা, গলদা, হরিণা এবং চাকা চিংড়ি। এছাড়াও এই 64% আর বাকি যে মাছগুলো
আছে এর মধ্যে রফ স্যার অলরেডি বলেছে যে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এগুলো, আর ক্যাটফিশ কিছু আছে যেমন আইর, ট্যাংরা, বোয়াল, পাবদা, শিং মাছ, আর কিছু আছে সামুদ্রিক মাছের মধ্যে বাংলাদেশ ভেটকি, দাতিনা, রূপচাঁদা, ইল, কাটল ফিশ, কাঁকড়া এবং আরও কিছু শুটকি এবং মাছের আঁশ এবং চিংড়ি খোলসও মানে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়ে থাকে। জি, সেই সাথে একটু জানতে চাই যে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চিংড়ি রপ্তানি বৃদ্ধির জন্য অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে নিশ্চয়ই আমাদের দেশে, সেগুলো নিয়ে আমাদের আলোচনার জায়গা আছে। তবে তার আগে আমি আবার একটু আপনার কাছে আসতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। চিংড়ি সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে এবং দেখা গেছে যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর নানান রকম পদক্ষেপও গ্রহণ করেছে ইতিমধ্যে, সেই পদক্ষেপগুলো নিয়ে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আমরা জানি যে চিংড়ি একটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা সম্পদ। সেখানে উন্নয়নের জন্য আমাদের মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় অনেকগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই আলোকে আমরা মৎস্য অধিদপ্তর সে বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের এখানে ক্লাস্টার ফার্মিং একটা চিংড়ি যেটা পদ্ধতি, সেই টেকনোলজি আমাদের মাধ্যমে আমরা উপকূলীয় জেলাগুলোতে চিংড়ি চাষিদেরকে একত্রিত করে মানে এখানে দেখা যায় 25 জন চিংড়ি চাষি একত্রিত হয়ে একটা চিংড়ি ক্লাস্টার ফর্ম করেছে। সেই এটা একটা প্রবর্তন করা হয়েছে। দেখা গেছে যে আমাদের বেসলাইন সার্ভে দেখা গেছে যদি ক্লাস্টার ফার্মিং আগে চিংড়ির উৎপাদন যেখানে ছিল 368 কেজি পার হেক্টর, সেখানে ক্লাস্টার ফার্মিং করার পরে সেখানে গিয়েছে দেখা গেছে অনেক ক্ষেত্রে 1082 বা 92 কেজি পার হেক্টর। এখানে কিন্তু আমাদের চিংড়ি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে যতগুলো চিংড়ি খামার বা গের রয়েছে সেগুলো কিন্তু মূলত সনাতনী পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। মূলত আমরা দেখেছি এর পরিসংখ্যানে বলা আছে 85% আমাদের সনাতন পদ্ধতির চিংড়ি চাষ পদ্ধতি, তাদের কিন্তু প্রোডাকশন হলো মাত্র 443 কেজি পার হেক্টর। সেখান থেকে আমরা বর্তমান সরকার সেই ফার্মগুলোকে আমরা এই সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে চিংড়ি চাষ করার একটা পদক্ষেপ করেছি। ইতিমধ্যে 153টি খামার বা গেরকে এই আওতায় আনা হয়েছে এবং 1006 হেক্টর জলাশয়ে চিংড়ি চাষ করে প্রতি হেক্টরে 4.43 মেট্রিক টন উৎপাদন পাওয়া গেছে। এটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সাধারণত চিংড়ি চাষিদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য তাদেরকে আমরা মাঠ লেভেলের প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদের টেকনোলজি সম্পর্কে কিভাবে তাদের গের প্রস্তুত করবে, কিভাবে রোগ হলে রোগ থেকে রক্ষা করা যাবে, সেগুলো বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হইতেছে। এছাড়া আমাদের সরকারিভাবে অনেকগুলো চিংড়ি হ্যাচারি রয়েছে, যেমন বেসরকারি আছে 47টি এবং সরকারিভাবে রয়েছে 41টি, এই মিলে 88টি আমাদের চিংড়ি হ্যাচারি রয়েছে। বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আসলে এইগুলো থেকে আমরা পিএল বা পোস্টলার ওখানে উৎপাদন করে চাষিদের মধ্যে এটা বিতরণ করে। আমি অধ্যাপক ডক্টর এস এম রফিকুজ্জামান আপনার কাছে একটু আসতে চাই। বর্তমানে দেশের কোন কোন এলাকা আসলে ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করা হচ্ছে এবং কি পরিমাণ আসলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এই পদ্ধতির মধ্য দিয়ে? ধন্যবাদ। আমরা যদি উপকূলীয় এলাকাগুলো দেখে থাকি তো বাংলাদেশে আমরা জানি যে উপকূলীয় এলাকা মূলত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং কিছু অংশ গোপালগঞ্জ এবং যশোরে। তো ইতিমধ্যে মৎস্য অধিদপ্তর প্রায় 8750 জন চিংড়ি চাষি নিয়ে প্রায় 350টি ক্লাস্টার ফর্ম করেছে এবং ইতিমধ্যেই আমাদের ডক্টর আব্দুর রউফ বললেন যে প্রতিটি ক্লাস্টারে মূলত আমরা 25 জন করে চাষি নির্বাচন করে থাকি। কারণ 25 জনের অধিক হলে ওই ক্লাস্টারটিকে সমন্বয় করা এবং তাদের কাছে প্রযুক্তি সহায়তাগুলো দিয়ে ট্রেনিং দিয়ে এটাকে বাস্তবে রূপদান করা এটা একটু কঠিন হয়ে যায়। তো আমরা যদি ক্লাস্টার ফার্মের আগে এবং পরের একটি চিত্র, উৎপাদনশীলতার চিত্র দেখে থাকি, সেক্ষেত্রে আমরা দেখি যে যখন ক্লাস্টার ছিল না তখনকার উৎপাদন এবং ক্লাস্টার ফার্ম করার পরে যে উৎপাদন, আমরা একটি পরিসংখ্যানে দেখলাম যে 43% প্রোডাক্টিভিটি বেড়েছে এবং যেটিতে মূলত মৎস্য অধিদপ্তর প্রযুক্তি সহায়তা এবং ফান্ডিং করেছে। আবার পাশাপাশি যেই ক্লাস্টারগুলোতে মৎস্য অধিদপ্তর ফান্ডিং করে নাই এবং প্রযুক্তি সহায়তা ওইভাবে দিতে পারে নাই, সেখানে কিন্তু 21% বৃদ্ধি পেয়েছে। তো সার্বিকভাবে যদি আমরা বলে থাকি যে এই উৎপাদনশীলতার দিক থেকে, তাহলে ক্লাস্টার ফার্মিং কিন্তু আসলে একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এটি 43% চিংড়ির উৎপাদনশীলতা বাড়া মানে
দেশের ইকোনমিতে কিন্তু একটি অত্যন্ত আশাব্যঞ্জক ফল বয়ে জি, নিয়ে আমরা এসেছিল আসলে সেই আমাদের প্রত্যাশা করতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করবো। আমাদের একটি বিরতির সময় হচ্ছে। দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ নিয়ে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন দেখছেন আপনারা। বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার ফিরে এলাম জাতীয় মৎস্য সপ্তাহ 2024 নিয়ে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে। আমি একটু আপনার কাছে আসতে চাই অধ্যাপক, দুঃখিত, আমি একটু ডাক্তার সঞ্জীব সূত্রধর আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই। এই যে আসলে আমরা বলছি আমরা উৎপাদন বৃদ্ধি করছি, উৎপাদন বৃদ্ধির জন্য আমরা নানান রকম পদক্ষেপও আসলে গ্রহণ করেছি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চিংড়ির যে রপ্তানি আছে সেটি বৃদ্ধির জন্য আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি? প্রথমত রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপের মধ্যে একটা হলো ট্রেসেবিলিটি টেস্ট, অর্থাৎ উৎপাদন থেকে রপ্তানি করা পর্যন্ত বিভিন্ন ধাপের বিভিন্ন মানে পরীক্ষা নিরীক্ষা করা। এর জন্য প্রথমত বিভিন্ন প্রাথমিকভাবে বিভিন্ন খামারিদেরকে রেজিস্ট্রেশন করেছে। তারপর যাদেরকে যেসব খামার থেকে আবার রপ্তানি করা হবে সেই ধরনের রপ্তানির জন্য আবার বিভিন্ন ধরনের চিংড়ি খামারিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আরেকটা হলো রেসিডিউ মনিটরিং টেস্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং ডাই যে সমস্ত চিংড়ি আপনার রপ্তানি করা হবে সেই ধরনের পরীক্ষা করার জন্য ন্যাশনাল রেসিডিউ কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এগুলো সাধারণত যে সমস্ত দেশ আমদানি করে তাদের বিভিন্ন চাহিদা থাকে যে এই ধরনের পরীক্ষাগুলো করে তারপর রপ্তানি করার জন্য। এটা হলো একটা। আরেকটা হলো মৎস্য অধিদপ্তরের যে আমি বিভিন্ন ধরনের খামারিদের প্রশিক্ষণ, নিয়মিত মনিটরিংকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা আছে। তো তারপর তারা বিভিন্ন ধরনের ওই মাছ এবং চিংড়ি থেকে বিভিন্ন ধরনের র্যান্ডমলি স্যাম্পল সংগ্রহ করে তো সেগুলো টেস্ট করে। আরেকটা হলো ল্যাবরেটরি টেস্ট। এটা মানে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনাতে আইএসও সনদপ্রাপ্ত 3টি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন ল্যাবরেটরি আছে। এখানে বিভিন্ন ধরনের জীবাণু মানে টেস্ট করা হয়, যে ধরনের রপ্তানি করা হবে সে ধরনের টেস্ট করা জীবাণু আছে কিনা। সর্বশেষ যেটা আরেকটা হলো আমদানিকারীর চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে কিনা, বিশেষ করে ক্লোরামফেনিকল, নাইট্রিফেনল, টেট্রাসাইক্লিন এ ধরনের বিভিন্ন ধরনের আছে কিনা এই ধরনের পরীক্ষা করার এই সমস্ত ধাপ অতিক্রম করে যাতে রপ্তানি প্রক্রিয়াটা সহজ হয় এবং অনেকটা আস্থার জায়গা আসে। ডক্টর মোহাম্মদ আব্দুর রফিক, আপনার কাছে আসতে চাই। এই যে রপ্তানি বৃদ্ধির জন্য আমরা দেখেছি বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি, সেখানে নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জগুলো কি কি? আমাদের চিংড়ি উৎপাদনের ক্ষেত্রে চ্যালেঞ্জের মূল কথা হচ্ছে যে আমাদের যে চিংড়ি প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে, কারখানাগুলো রয়েছে, সেগুলো এখানে তাদের যে যতটুকু সক্ষমতা রয়েছে প্রসেসিং করার মতো, বর্তমানে আমাদের সেই সমস্ত প্রসেসিং ফ্যাক্টরির কাঁচামালের কিছুটা অপ্রতুলতা রয়েছে, বিশেষ করে চিংড়িটা। সেখানে এই চিংড়িটা অপ্রতুলতা, যেমন আমাদের উপকূলীয় এলাকায় যে সমস্ত চিংড়ি গেট রয়েছে বা এখানে চিংড়ি পানি গেটের যে পানি উঠে যে ক্যানেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এখন একটু ভরাট হয়ে গেছে, যার কারণে আমাদের পরিমাণ মতো পানি এখানে সে গেড়ে প্রবেশ করতে পারে না। গেড়ের গভীরতা কমে হওয়ার কারণে মানে চিংড়ির এখানে বিভিন্ন ধরনের রোগ শোকে আক্রান্ত হয়, এতে করে চিংড়ির উৎপাদন ব্যাহত হয়। আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের বেশিরভাগ গেড়েই আমাদের আছে সনাতন পদ্ধতিতে আমরা চিংড়ি চাষ করে থাকি, সেগুলো থেকে আমাদের উৎপাদন কম। তাছাড়া আরেকটা চ্যালেঞ্জ আছে যেটা আপনারা জানেন, বিশ্ববাজারে এখন যেটা ভ্যানামি চিংড়ি, যে ভ্যানামি চিংড়ির যে উচ্চ ফলনশীল, বাট এখানে এটার উৎপাদন খরচ কম, যার ফলে এই ভ্যানামি চিংড়িটা বিশ্বের প্রায় 80% তারা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে। তাদের সাথে বাংলাদেশে যে চিংড়ি রয়েছে, বাগদা এবং গলদা চিংড়ি, সেগুলো উচ্চ মূল্যের, সেগুলো বিশ্ব বাণিজ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় কথা, তারপরে কথা হচ্ছে যে আমাদের দেশে যে চিংড়ির খাদ্য এবং চিংড়ি পিএলের খাদ্য আমরা আমদানি নির্ভর, আমদানি নির্ভর সেই খাদ্যটা আনতে গেলে যেহেতু অবশ্যই তখন একটা উচ্চ মূল্য, এতে করে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, এটা চ্যালেঞ্জ। এছাড়াও রয়েছে যে আমরা
চিংড়ি গের এবং হ্যাচারি পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিল কিন্তু আমাদের বাণিজ্যিক হারেই এটা ধার্য করা হয়ে থাকে, নেওয়া হয়ে থাকে। সেটা আসলে কৃষির যেমন এখানে শিল্প হিসেবে ওখানে কম রেটে নেওয়া হয়, সেই জায়গাতে আমাদের যেহেতু এখানে চিংড়ি শিল্পের নেই, এ কাজে এই জায়গায় আমাদের একটা বড় চ্যালেঞ্জ। নতুন করে আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে আপনারা মনে করছেন। অধ্যাপক ডক্টর এস এম রফিকুজ্জামান, মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রিবায়োটিক কিংবা প্রোবায়োটিকের ব্যবহার আসলে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কতখানি নিরাপদ? অত্যন্ত সুন্দর কোশ্চেন। বর্তমানে সারা বিশ্ব, আমি যদি বলে থাকি শুধু মাছের জন্য না, বিভিন্ন প্রাণী ইভেন মানুষের জন্য, মানুষ কিন্তু এই প্রোবায়োটিক্সের ব্যবহারটা অতিমাত্রায় বাড়াচ্ছে। এর কারণ আমরা যদি সাধারণভাবে দেখি একটি জলজ পরিবেশে উপকারী অপকারী দুই ধরনের অণুজীবী কিন্তু সেখানে থাকে। অপকারী অণুজীব আমাদের মাছের রোগ সৃষ্টি করে এবং এই রোগ প্রতিরোধের জন্য আমাদের খামারি পর্যায়ে তারা কিন্তু বাধ্য হয় অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে, এবং সেটি ব্যবহার করার কারণে এই খাবারটি কিন্তু আমাদের জন্য আনসেফ হয়ে যাচ্ছে, অনিরাপদ একটি খাবার হচ্ছে। তো সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য খামারি পর্যায়ে আমরা কিন্তু প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়া ব্যবহার করার জন্য বলে থাকি। আমি যদি একটু সহজ করে বলি যে প্রোবায়োটিক্সটা আসলে কি। প্রোবায়োটিক্স এক ধরনের অণুজীব, উপকারী অণুজীব, যেটা মাছের অন্ত্রে বসবাস করে মাছের শরীরের মধ্যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার হজম শক্তি এগুলিকে বাড়ায়। ফলশ্রুতিতে বাইরের যে পরিবেশের যে বিভিন্ন ধরনের অপকারী অণুজীব রয়েছে তারা কিন্তু সেখানে রোগ সৃষ্টি করতে পারে না, এবং এটি বিশ্বব্যাপী বর্তমানে একটি নিরাপদ খাবার উৎপাদনের একটি অন্যতম ওয়ে। এবং এটার কারণে আজকে আমরা যদি সম্প্রতি একটি গবেষণা আমরা দেখেছি, এই সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় আমরা খুলনা, ডুমুরিয়া এবং সাতক্ষীরা এলাকাতে একটি গবেষণা করেছিলাম, এবং সেখানে কিন্তু আমরা আমাদের গবেষণার মধ্যে প্রোবায়োটিক্সের প্রভাবটা নিরূপণ করার চেষ্টা করেছিলাম, এবং সেখানে আমরা উপকারী অণুজীব ব্যবহার করে আমরা উৎপাদনশীলতা বাড়াতে পেরেছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেরেছি, এবং পাশাপাশি এটি দিন শেষে একটি নিরাপদ চিংড়ি উৎপাদন করতে আমরা সমর্থ হয়েছি। এক্ষেত্রে আমি একটি জিনিস শুধু বলতে চাই, এখানে যেহেতু ডক্টর আব্দুর রৌফ ভাই আছেন, আমাদের যে আমরা এটি একটি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আমরা বাইরে থেকে এই প্রোবায়োটিক্সটা নিয়ে আসি। এটির কারণে আমরা আমাদের ল্যাবরেটরিতে গবেষণা করে দেখেছি যে অনেক প্রোবায়োটিক্সই মানসম্মত প্রোবায়োটিক্স আমাদের বাজারে পাওয়া যাচ্ছে না। প্রোডাক্ট লেভেল ইনফরমেশন যেটা থাকে, আমরা অ্যানালাইসিস গবেষণা করে দেখেছি যে সেটি আসলে বাস্তবিকভাবে ওখানে নাই, যে কারণে খামারিরা কিন্তু এই ব্যবহার করেও তারা কিন্তু সেভাবে উপকারিতা পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের মৎস্য অধিদপ্তর এগিয়ে আসতে পারে যে বাইরে থেকে যে সমস্ত প্রোবায়োটিক্স আমাদের দেশে আসছে সেগুলোকে নিয়মিতভাবে চেক করা, নিয়মিতভাবে মনিটরিং করা, যে আসলে তারা যেটা নিয়ে আসছে সেটি খামারি পর্যায়ে তারা পাচ্ছে কিনা এবং সেটি উপকার পাচ্ছে কিনা। এই বিষয়ে আমি বলতে চাই যে আমাদের দেশীয় উৎস থেকে যদি আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে আইসোলেশন করে আমরা যদি প্রোবায়োটিক্স হিসেবে খামারি পর্যায়ে দিতে পারি, তাহলে এটি আরো বেশি উপকার নিয়ে আসবে। অর্থাৎ একদম আসলে মাঠ পর্যায় পর্যন্ত যারা আছেন তাদের পর্যন্ত তদারকি যাতে সহজভাবে হয় সেটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমাদের আরো একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর বিশেষ আয়োজনে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন নিয়ে, জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর আয়োজন দেখছেন আপনারা। ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ, ক্লাস্টার ফার্মিং পদ্ধতিতে আমরা দেখেছি চিংড়ি চাষের বেশ কিছু শর্ত রয়েছে, সেই প্রধান শর্তগুলো কি এবং এই চাষে আসলে চাষিরা কিভাবে উপকৃত হচ্ছেন সেই বিষয়টি একটু জানাবেন। ধন্যবাদ। ক্লাস্টার ফার্মিং এর প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে যে এখান থেকে একই উৎস থেকে আপনার চিংড়ি যে পোনা খাদ্য সেগুলো সংরক্ষণ করতে হবে। সেই চিংড়ির পোনাগুলো পিএলগুলোকে ইয়ের ভিতরে, গেরের ভিতরে নার্সিং করতে হবে, নার্সিং করার পর জুবেলাইন হওয়ার পর স্টক করতে হবে। এমনকি একই উৎস থেকে পানি ব্যবহার করতে হবে, বজ্র নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, এবং বায়ো সিকিউরিটি এই যে এখানে খামারের ভিতরে সেটা মেনটেন করতে হবে। আর একটা প্রশ্ন করেছেন যে ক্লাস্টার ফার্মিং যারা তারা কি লাভবান হচ্ছে বা কি পাচ্ছে। আসলে তো তারা যে প্রথম যে সুবিধাটা পাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তারা এই প্রশিক্ষণ পাচ্ছে একটা চিংড়ি চাষের উৎপাদনকে বৃদ্ধি করার জন্য। দ্বিতীয় কথা, তো যেহেতু এটা ক্লাস্টার ফার্ম একটা সংগঠন, কাজে এই সংগঠনের মাধ্যমে তারা যদি দেখা যায় ফার্মের ভিতরে কোনো একটা পুকুরে রোগ সুখ হলো,
সেই রোগশোক সহজেই সমাধান করতে পারে অন্য চাষির একজনের পরামর্শ নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে যখন তারা একটা বাইরে থেকে একটা পিএল বা পোনা ক্রয় করবে তখন বা খাদ্য ক্রয় করবে তখন কিন্তু ইনে বডি একত্রে যারা যখন কিনে করবে এখানে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা কম থাকে, যার ফলে এখান থেকে তারা চাষি কোনো লাভবান হচ্ছে। যেহেতু এরা এখানে একটা গ্রুপ ওয়াইজ 25 জন এখানে একটা চাষ করে একটা বৃহৎ আকারে একটা ক্লাস্টার, সেখান থেকে অনেক পরিমাণ চিংড়ি উৎপন্ন হয়। এতে করে দেখা যায় তাদের বাজারজাত করতে খুব সুবিধা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা পাইকার তারা চিংড়ি গেড়ে চলে যায় তখন থেকে তারা চিংড়ি কিনে আনে, এতে করে তারা ন্যায্য মূল্য পায় এমনকি লাভবান হয়। আরেকটা বিষয় হলো সরকারি পক্ষ থেকে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের মাধ্যমে প্রতিটি ক্লাস্টারে প্রায় 25 থেকে 27 লাখ টাকা আর্থিক অনুদান তাদেরকে দেওয়া হয়ে থাকে। সর্বোপরি যখন একটা সংগঠন এখানে দাঁড়িয়ে যায় তখন দেখা যায় যে বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য তাদের চলে যায়। এই জিনিসগুলো তারা আলটিমেটলি তারা সামাজিকভাবে এটা মর্যাদাশীল অবস্থানে পৌঁছে যায়। আমরা দেখেছি আসলে চিংড়ি চাষে বেশ কিছু চ্যালেঞ্জের কথা আমরা শুনেছি। প্রধান চ্যালেঞ্জগুলো যদি আমরা আসলে কাটিয়ে উঠতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় অনুসরণ করতে হবে বলে আপনি মনে করেন? প্রথম হলো যে সমস্বার্থ যে মানে সব যে 25 জন নিয়ে যে ক্লাস্টার হয় তারা যাতে মানে সমস্বার্থ হয়, তাদের যাতে মন মানসিকতা এক হয়, তারা একযোগে মানে একই নেতৃত্বে কাজ করার একটা মানে সুযোগ থাকতে হবে। আর একটা হলো যে সরকারি যে সমস্ত প্রণোদনাগুলো দেয় সেগুলো যাতে সঠিক সময় তারা পায়। আর একটা হলো সঠিক সময় যাতে তারা পায়। আর সরকারের মানে যখন কোনো একটা সমস্যা হবে তখন যাতে যে সমস্ত উপজেলা বা জেলা পর্যায়ের মৎস্য অফিস আছে তারা সেখানে যাতে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখে। একই প্রশ্নে আমি একটু ডক্টর এস এম রফিকুজ্জামান আবার আপনার কাছেও আসতে চাই। এই যে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলার কথা বলছি বারবার করে, সেখানে আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে সহজে মোকাবেলা করতে পারি, এবং আপনি বলছিলেন প্রিবায়োটিক কিংবা প্রোবায়োটিকের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে সবকিছু মিলে একটু জানতে চাই। আমি যদি গবেষণার দৃষ্টিতে, যেহেতু আমরা গবেষণা কন্টিনিউ চলমান গবেষণা আমাদের একটি পার্ট অফ একাডেমিক অ্যাজ এ রিসার্চার হিসেবে, আমি যদি বলতে চাই তো চিংড়ি চাষের সব থেকে বড় যে সমস্যা বর্তমানে আমরা মাঠ পর্যায়ে পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে চিংড়ি রোগ। এবং এটি এমন একটি ফিজিওলজি, একবার যদি এটাকে রোগে আক্রমণ করে সেখান থেকে তাকে আর ফিরিয়ে নিয়ে আসা যায় না। তা আমি ওই বিজ্ঞান ভিত্তিক ফিজিওলজিতে যাব না। আমি যেটা বলতে চাই যে জৈব নিরাপত্তা আমাদের খামারের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রেও কিন্তু ক্লাস্টার একটা খুবই যুগোপযোগী ভূমিকা পালন করে। যখন একটি ইন্ডিভিজুয়াল চাষি, একক চাষি, সে 1-2 বিঘা জায়গার উপরে একটি খামার পরিচালনা করে, পাশাপাশি যখন 25 জন মিলে একটা এলাকাকে প্রায় 25 থেকে 30 বিঘা 40 বিঘা নিয়ে একটা সমবায় সমিতির মতো করে তারা এই খামারটি পরিচালনা করে, তখন আশেপাশের থেকে যে ধরনের সংক্রমণ হয়, বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস, সেগুলো থেকে কিন্তু চাষিরা সহজে রক্ষা করতে পারে। যেটা আমি বলছিলাম যে প্রিবায়োটিক্স বর্তমানে এটি একটি খুবই আলোচিত বিষয়। কারণ আমরা প্রোবায়োটিক্সের যে গুণাগুণের কথা বললাম, প্রোবায়োটিক্স মাছের অন্ত্রে বসবাস করে, তার জন্য কিন্তু খাবার দরকার। প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়া সেটা কিভাবে বাড়বে, সেজন্য প্রিবায়োটিক্স হচ্ছে আমরা বলে থাকি আনডাইজেস্টেবল অলিগোস্যাকারাইড, যেটা মাছ যখন এটিকে খায় তখন স্টোমাকে তার হজম না হয়ে অন্ত্রে পৌঁছায়। অন্ত্রে পৌঁছানোর পরে ওখানে বিদ্যমান প্রোবায়োটিক্স তারা কিন্তু এই প্রিবায়োটিক্সটাকে খাবার হিসেবে ব্যবহার করে তারা বংশ বিস্তার করে। আচ্ছা, সবকিছু নিয়ে আসলে আমাদের যথেষ্ট সচেতন থাকার সময় যখন এটা বংশ বিস্তার করে তখনই কিন্তু সে রোগ প্রতিরোধ, তার হজম শক্তি। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠান। একদম শেষ প্রশ্নটি করতে চাই আপনার কাছে ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, চিংড়ি চাষ ও চিংড়ি উৎপাদন এবং রপ্তানি আয় বৃদ্ধির জন্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি? ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। আমরা চিংড়ি চাষ, চিংড়ি রপ্তানি বিশেষ করে বৃদ্ধির জন্য আমাদের বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে চিংড়ি চাষ পদ্ধতি যেটা আছে নিবিড়করণ করা, মানে সনাতন পদ্ধতি থেকে আমরা সেমি ইন্টেন্সিভ বা ইন্টেন্সিভের দিকে যেতে হবে। আমাদের যে সমস্ত চিংড়ি আছে যেটা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, যেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করে বিদেশে রপ্তানি করতে হবে। এই পরিকল্পনা রয়েছে ভ্যালু এডেড
প্রোডাক্ট যেমন রেডি টু কুক, রেডি টু রিড, এই চিংড়ি থেকেও এইগুলো উৎপন্ন করে বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। আমরা জানেন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বলা হয়েছে আগামী 5 বছরের মধ্যে আমাদের রপ্তানি আয় 15,000 কোটি টাকাতে উন্নীত করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী 5 বছরে 50,000 হেক্টর জমিতে বা গেড়ে আমাদের বেনামি চিংড়ি চাষের প্রবর্তনের একটা পরিকল্পনা সরকারের রয়েছে। আমরা মৎস্য ও মৎস্যজাত পণ্য বিদেশে শুল্ক মুক্তভাবে যাতে প্রবেশ করতে পারে সেই কারণে আমরা আমদানিকারক দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করার লক্ষ্যে তাদের সাথে আমাদের বাইলেটারালি একটা নেগোসিয়েশনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, এই পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের চিংড়ির উৎপাদন জানেন কক্সবাজার জেলা চকরিয়া মৌজাতে আমাদের 7,021 একরের একটা চিংড়ি স্টেট রয়েছে, যেখানে আমাদের 587টি প্লট রয়েছে সরকারি স্টেট। সেই চিংড়ি খামারকে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নের মাধ্যমে যেমন চিংড়ি গেটের গভীরতা বৃদ্ধি, স্লুইস গেট নির্মাণ, ক্যানেলের গভীরতা বৃদ্ধি ইত্যাদি সংস্কার পূর্বক ওই এলাকাটাকে স্মার্ট শ্রিম সিটি করার একটা মহাপরিকল্পনার মাস্টার প্ল্যান তৈরি করার কাজ আমাদের এখন চলমান রয়েছে। তো এই চিংড়িগুলো কাজগুলো আছে। তারপরে উপকূলীয় এলাকায় আমরা চিংড়ি জোন করার একটা পরিকল্পনা সরকারের রয়েছে। তাছাড়াও চিংড়ি ছাড়াও আমাদের কাঁকড়া এবং কুচিয়া কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে থাকি। সেই কারণে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে একটি চিংড়ি, কাঁকড়া এবং কুচিয়া রপ্তানি একটা জোন করার পরিকল্পনা সরকারের রয়েছে। সামনে আসলে বেশ কিছু পরিকল্পনা রয়েছে এই খাতকে ঘিরে। আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই বাংলাদেশে আসলে এই মৎস্য খাতকে ঘিরে বাংলাদেশে আরো খানিকটা অনেক দূর এগিয়ে যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।